বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের মার্চ মাসে সোভিয়েত ইউনিয়ন সফরে গিয়েছিলেন। সে সময় তার সফর সঙ্গী হিসেবে আরও কয়েকজনের সাথে ছিলেন বাংলাদেশের বিখ্যাত লেখক, কবি এবং সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী। সেখানে একদিন তাঁরা লেনিনের সমাধিক্ষেত্র পরিদর্শনে যান, যেখানে মৃত্যুর পর লেনিনের দেহ সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই সংরক্ষিত মমি দেখে মুজিব তাঁর পাশে থাকা আব্দুল গফফার চৌধুরীকে বলেন, আমি চাই না আমাকে এভাবে মনে রাখা হোক। আমি এমন মৃত্যু চাইব যার মাধ্যমে মানুষের কল্পনাতে আমি এক চির উজ্জ্বল স্মৃতি হিসেবে থেকে যেতে পারি। সত্যিই কি মুজিবের সেই আশা পূরণ হয়েছে? কারণ একথা বলার ৩ বছর পর ১৯৭৫-এর ১৫ই আগস্ট ভোরে শেখ মুজিবুর রহমান এবং তাঁর পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এমনকি যাতে তাঁর একটিও উত্তরাধিকারী জীবিত না থাকে সেজন্য তাঁর আত্মীয় বন্ধুদেরও সপরিবারে হত্যা করা হয়। বেঁচে যান কেবলমাত্র তাঁর ২ কন্যা হাসিনা এবং রেহানা, কারণ সে সময় তাঁরা ইউরোপে ছিলেন। আর মুজিব হত্যার সাথে সাথেই বাংলাদেশের ইতিহাস থেকে তাঁর নাম মুছে দেওয়ার প্রচেষ্টাও শুরু হয়ে যায়। তবে বর্তমানে অর্থাৎ ২০২৪ সালের আগস্ট মাসে মুজিব হত্যার ঠিক ৪৯ বছর পর পুনরায় বাংলাদেশে শুরু হয়েছে সেই সমস্ত স্মৃতিকে ধ্বংস করার কাজ, যা রাষ্ট্রপিতা শেখ মুজিবুর রহমানের পরিচয় বহন করে। তাঁর একটার পর একটা মূর্তিকে ভাঙা হয়েছে। তাঁর নামাঙ্কিত ও স্মৃতি বিজড়িত মিউজিয়াম, লাইব্রেরি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেকে বলছেন এগুলি আসলে মুজিবুর রহমানের কন্যা এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের প্রতিবাদ। কিন্তু কিছু বিশেষজ্ঞ বলছেন এ সমস্ত কিছু বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের লেগাসির সমাপ্তি সূচিত করছে। সত্যিই কি তাই? কী ধরনের লেগাসি রয়েছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের? কেমন ছিল তাঁর ৪ বছরের শাসনকাল? আর শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপিতা নাকি একজন অসফল রাষ্ট্রনেতা? এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। পুরো বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সমার্থক, কিন্তু বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের চ্যাপ্টার শুধুমাত্র মুক্তিযুদ্ধের সাথেই শেষ হয়ে যায় না। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালে সম্পূর্ণ নতুন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করা বাংলাদেশকে প্রথম ৪ বছর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে তাঁর সেই সংক্ষিপ্ত শাসনকাল ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন ছিল প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তারপরে রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমানের কার্যকাল। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান পদত্যাগ করেন এবং জুলফিকার আলী ভুট্টো সেই পদ গ্রহণ করেন। আর পদে বসেই ভুট্টো পাকিস্তানের জেলে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহকারী কামাল হোসেনের মুক্তি আদেশে স্বাক্ষর করেন। এর কারণ অবশ্যই আন্তর্জাতিক চাপ। মুক্তির পর কামাল এবং শেখ মুজিবুর সোজা চলে যান লন্ডন। সেখান থেকে ঢাকা ফেরার পথে তাঁর বিমান থামে দিল্লিতে। সেখানে তাঁর সাথে সাক্ষাৎ করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভি গিরি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপর তিনি সোজা চলে যান ঢাকা। তেজগাঁও বিমানবন্দরে যখন তার বিমান অবতরণ করে তখন সেখানে কয়েক লক্ষ মানুষের ভিড়। তার এই প্রত্যাবর্তনের ঘটনাকে ওয়ান অফ দ্য মোস্ট ইমোশনাল আউটবাস্ট বলে ডেসক্রাইব করা হয়েছে। সদ্য গঠিত বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্সের তরফ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। তারপর হাজার হাজার জনতার সাথে তিনি যান রামনা রেসকোর্স মাঠে, যেখানে ১০ মাস আগে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন। সেই মাঠে প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষের সামনে তিনি এক আবেগমথিত ভাষণ দেন। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যারা আমার এই সাতপুরি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো।
আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। চিত্র সাংবাদিক মেরিলিন সিলভারস্টোন এবং রশিদ তালুকদারের তোলা সেই দিনের ছবিগুলি হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশি কালচারের আইকনিক ছবি। প্রথম কিছুদিন তিনি বাংলাদেশের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের রাষ্ট্রপতি হিসেবে পদ গ্রহণ করলেও কিছুদিনের মধ্যেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন। তবে মুজিবের সামনে ছিল কঠিন পরীক্ষা। যুদ্ধের ফলে প্রায় ধ্বংস হয়ে যাওয়া পরিকাঠামো আর অর্থনীতিকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। 1972-এর জানুয়ারি মাসে টাইম ম্যাগাজিন বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংকের একটি স্পেশাল টিম বাংলাদেশ পরিদর্শনে এসে সেখানকার অবস্থা দেখে যে রিপোর্ট দাখিল করেছিল তাতে বলা হয়েছিল বাংলাদেশের বেশিরভাগ শহর দেখে মনে হচ্ছিল যেন তাদের ওপর পরমাণু আক্রমণ হয়েছে। টাইম ম্যাগাজিনে ক্ষয়ক্ষতির হিসেবে বলা হয় প্রায় 60 লক্ষ ঘরবাড়ি সম্পূর্ণরূপে তছনছ হয়ে গেছে। 14 লক্ষ কৃষক পরিবারের হাতে চাষবাস করার জন্য ন্যূনতম প্রয়োজনীয় যন্ত্রপাতি পর্যন্ত নেই। দেশের পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, দেশের হাতে অর্থ একেবারেই নেই। যুদ্ধের শেষের দিকে পাকিস্তানি সৈন্যরা নোট এবং কয়েন পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। এছাড়াও কয়েকদিন আগে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ভূখণ্ড, যা বর্তমানে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার বেশিরভাগ শিল্প ও বাণিজ্যিক উদ্যোগের মালিকানা ছিল পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ীদের হাতে। যুদ্ধের শেষের দিকে যখন পাকিস্তানের হার নিশ্চিত বলে তারা বুঝতে পারে, তখন অতি দ্রুত তারা নিজেদের ব্যবসাপত্র গুটিয়ে নিয়ে ব্যবসার যাবতীয় অর্থ পাকিস্তানে পাঠিয়ে দেয়। এমনকি দেশে যত গাড়ি ছিল, পোর্ট বন্ধ হয়ে যাওয়ার আগে সেই গাড়িগুলিরও যতগুলি সম্ভব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। আর সদ্য গঠিত বাংলাদেশের হাতে বৈদেশিক মুদ্রা বলতে ছিল কেবলমাত্র 16 মার্কিন ডলার, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তাদের ব্যাংক অ্যাকাউন্টে রেখে গিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক তার রিপোর্টে লিখেছিল বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যা অবস্থা তা শোধরাতে 200 বছর লেগে যাবে। ফলে দেশের প্রায় ধ্বংস হয়ে যাওয়া পরিকাঠামো আর মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য রাষ্ট্রের প্রধান হিসেবে শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত প্রাজ্ঞতা আর বিচক্ষণতার সাথে বেশ কিছু উপযুক্ত পদক্ষেপ নিতে হতো। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য মুজিবুর রহমান যে পলিসি নিয়েছিলেন তাকে মুজিবিজম বলা হয়। এটি 4টি ফান্ডামেন্টাল পলিসির সমাহার: ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম এবং সেকুলারিজম। আর তাঁর এই পলিসিগুলিকে লাগু করার জন্য তিনি বেশ কয়েকটি কড়া পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি বাংলা ভাষাকে পুরো বাংলাদেশের রাষ্ট্রভাষা করেন। মুক্তিযুদ্ধে পাকিস্তানের সমর্থনকারী গোষ্ঠী যেমন রাজাকার, আল শামস এবং আল বাদার, এদের সদস্যরা যারা মুক্তিবাহিনী এবং পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সাধারণ স্বাধীনতাকামী অসংখ্য নারী পুরুষের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে, সেই সব ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করেন। বাংলাদেশের সংবাদ সংস্থা প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সে সময় অন্ততপক্ষে 11,000 পাকিস্তানি কোলাবরেটরদের অ্যারেস্ট করা হয়। সোশ্যালিজমের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে মুজিব দেশের সমস্ত ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি আর 580টি বড় শিল্প কারখানা ন্যাশনালাইজ করে দেন। পরবর্তী কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি নতুন শিল্প স্থাপনও করা হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য মুজিবের মন্ত্রিসভা দেশের উচ্চপদস্থ সরকারি পদের মধ্যে 30% পদ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত করে। সেই সাথে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের দ্বারা যে সমস্ত মহিলারা শারীরিকভাবে নিগৃহীত এবং লাঞ্ছিত হয়েছিলেন তাদের জন্য 10% আর অনগ্রসর জেলার অধিবাসীদের জন্য 40% আসনও সংরক্ষিত করা হয়। আর শেখ মুজিবুর রহমানের চালু করা এই কোটা ব্যবস্থার কারণেই সম্প্রতি বাংলাদেশে ঘটে প্রবল ছাত্র আন্দোলন, যার জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এই পুরো ঘটনাক্রমের ওপর আমরা ইতিপূর্বে 4টি পর্ব করেছি। পর্বগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
আপনারা যদি এগুলি না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন। শেখ মুজিবুর রহমান চেষ্টা করা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে দেশের তেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর একটা বড় কারণ দুর্নীতি। লেখক সলিল ত্রিপাঠী তাঁর বই দ্য বাংলাদেশ ওয়ার অ্যান্ড ইটস আনকোয়াইট লেগাসিতে লিখেছেন, সরকারি ব্যবস্থার মধ্যে দুর্নীতি একটা বড় সমস্যা হয়ে উঠেছিল। 1974 সালে বাংলাদেশে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত চলা এই দুর্ভিক্ষ বাংলাদেশের অর্থনীতিকে জোর ধাক্কা দেয়। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন 1982 সালে একটি বই লেখেন, যার নাম পভার্টি অ্যান্ড ফেমিনস, অ্যান এসে অন এন্টাইটেলমেন্ট অ্যান্ড ডেপ্রিভেশন। এই বইতে তিনি দেখিয়েছেন কিভাবে বেকারত্ব, মূল্যবৃদ্ধি আর খাদ্যশস্য বন্টনের অসম ব্যবস্থার কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। আর বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিও ঠিক এরকমই ছিল। এর সাথে পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে দুর্নীতি। দুর্ভিক্ষ মোকাবিলার জন্য সরকারের তরফ থেকে যেসব খাদ্যশস্য বন্টন করা হচ্ছিল তাতে প্রচুর গোলমাল করা হচ্ছিল। আর এসবের সাথে মুজিবের নিজের পার্টি আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও কর্মকর্তা সরাসরি যুক্ত ছিল। তারা ঘুষের বিনিময়ে খাদ্যশস্য বন্টন করছিল। বিভিন্ন সূত্র মারফত এ ধরনের দুর্নীতির খবর পেয়ে মুজিব তাঁর ব্যক্তিগত সচিবকে এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। খোঁজখবর নেওয়ার পর সচিব মুজিবকে জানান যে সত্যিই ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। এমনকি তিনি মুজিবকে এও বলেন যে আপনার পার্টি চোর ডাকাতে ভরে গেছে। সলিল ত্রিপাঠী তাঁর বইতে লেখেন, মুজিব শান্তভাবে তাঁর সচিবের সব কথা শুনে বলেন, তোমার মতো শিক্ষিত ব্যক্তিদের তখন আমি পাইনি, আর যাদের পেয়েছি ক্ষমতা পাওয়ার পর এটা স্বাভাবিক যে তারা এরকমই কিছু করবে। দুর্নীতির পাশাপাশি সরকার এবং সাধারণ জনগণের কাছে আরেকটা সমস্যাও গুরুতর হয়ে উঠেছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সাথে লড়াই করার জন্য সাধারণ জনগণের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। স্বাধীনতা লাভের পর এদের মধ্যে অনেকেই সরকারের কাছে সেই অস্ত্র ফেরত দিয়ে দেয়, তবে অনেকেই অস্ত্র ফেরত দিতে রাজি হয়নি। সরকারের পক্ষ থেকে বহুবার অস্ত্র সমর্পণের চেষ্টা করা হলেও তা পুরোপুরি সফল হয়নি। এই সব অস্ত্রধারী ব্যক্তিরা নিজেদের কয়েকটি গেরিলা গ্রুপও বানিয়ে নিয়েছিল। আর এই সব গেরিলা গ্রুপগুলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিকে নিজেদের কবজায় নিয়ে নিয়েছিল। সেসব অঞ্চলে তারা তাদের ইচ্ছে মতো কাজকর্ম চালাতে থাকে। যুদ্ধের সময় অসংখ্য পরিবার নিজেদের সব কিছু ফেলে ভারতে পালিয়ে এসেছিল। আর এই সব অস্ত্রধারী গ্রুপগুলি তাদের ফেলে যাওয়া সেই সব সম্পত্তি দখল করে নেয়। ওই সব অঞ্চলগুলির ওপর সরকারি পুলিশ বা সেনাবাহিনীর খুব একটা কন্ট্রোল ছিল না। আর মুজিবুর রহমানও এই সব গেরিলা গ্রুপগুলিকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে অসমর্থ হন। ফলে দেশের মধ্যে কোনো কোনো জায়গায় অরাজক অবস্থা চলছিল। অপরদিকে মুক্তিযোদ্ধাদের বেশ কিছু সদস্য বামপন্থী আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগ থেকে আলাদা হয়ে একটি নতুন দল গড়ে তোলেন, যার নাম জাতীয় সমাজতান্ত্রিক দল। এর আর্ম উইং গণবাহিনী বাংলাদেশে একটি মার্ক্সবাদী সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুজিব সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে দেয়। এরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের স্টুডেন্ট উইং ছাত্রলীগের বহু সদস্যকে হত্যা করে। এই লেফট উইং ইনসার্জেন্সি রোধ করার জন্য মুজিব একটি এলিট প্যারামিলিটারি ফোর্স গড়ে তোলেন, যার নাম জাতীয় রক্ষী বাহিনী। এদের হাতে প্রচুর ক্ষমতা তুলে দেওয়া হয়। তবে কিছুদিনের মধ্যে এই বাহিনীর বিরুদ্ধে অপরাধ আর অত্যাচারের বহু অভিযোগ ওঠে। মানবাধিকার লঙ্ঘন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ডেথ স্কোয়াডে দাঁড় করিয়ে গুলি করে হত্যা আর মহিলাদের ওপর পাশবিক অত্যাচারের মতো ভয়ানক সব অপরাধের জন্য দায়ী ছিল এরা। কিন্তু এত সব কিছু সত্ত্বেও রক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা নেওয়া সম্ভবপর ছিল না, কারণ মুজিবের প্রতি বিশ্বস্ত থাকার শপথ গ্রহণকারী এই বাহিনীকে যে কোনো প্রকার লিগ্যাল প্রসিডিং এবং প্রসিকিউশনের ওপর বিশেষ ইমিউনিটি প্রদান করা হয়। বিশিষ্ট পাকিস্তানি সাংবাদিক অ্যান্টনি মাসকারেনাস, যিনি 1971 সালে নিজের জীবন বিপন্ন করে পাকিস্তান আর্মির হাতে বাংলাদেশের জনগণের বিভৎস গণহত্যার খবর প্রথম ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমসে প্রকাশ করেছিলেন, সেই অ্যান্টনি মাসকারেনাস রক্ষী বাহিনী সম্পর্কে তাঁর বইতে লেখেন, দুর্বৃত্তদের এই গ্যাং জার্মানির কুখ্যাত নাৎসি ব্রাউন শার্টের থেকে খুব বেশি আলাদা ছিল না। ব্রাউন শার্ট জার্মানির নাৎসি পার্টির প্যারামিলিটারি উইং, যারা ব্রাউন কালারের টাই এবং শার্ট পরত
আর যাদের কাজ ছিল বিভিন্ন সভা ও মিটিংয়ের সময় হিটলারকে নিরাপত্তা দেওয়া, বিরোধী রাজনৈতিক দলের সভাগুলি বিপর্যস্ত করে দেওয়া, ইচ্ছেমতো স্ট্রিট ভায়োলেন্স আর ইহুদিদের বাড়িঘর দোকানে ভাঙচুর আর লুটপাট করে নানাভাবে তাদেরকে ভয় দেখানো। এদের কার্যকলাপের সাথে জাতীয় রক্ষী বাহিনীর কার্যকলাপের অনেকাংশে মিল রয়েছে বলে অ্যান্টনি মাস্কারেনাস তার অভিমত প্রকাশ করেন। অপরদিকে শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের নানা সুযোগ সুবিধা দিতে শুরু করেন, আর এর প্রভাব পড়ে বাংলাদেশের সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমানের পাকিস্তানে কর্মরত বাঙালি সেনা অফিসারদের গ্রেফতার করে বন্দি করে রাখা হয়েছিল। যুদ্ধের শেষে স্বাধীন বাংলাদেশ গঠনের পর যখন তাঁরা দেশে ফিরে আসেন, তখন তাঁরা দেখেন যে তাঁদের জুনিয়র অফিসারেরা উচ্চ পদে আসীন হয়ে গেছেন। এ ধরনের পদোন্নতির প্রধান মানদণ্ড হচ্ছে সেই ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কিনা, আর এতে সেই সব সেনা অফিসারদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এছাড়াও আরও কিছু সেনা অফিসার ভাবছিলেন যে জীবন বাজি রেখে লড়াই তারা করলেন, আর তাঁদের সেই পরিশ্রমের ফসল ঘরে তুলছে রাজনৈতিক নেতারা, যারা মুক্তিযুদ্ধের সময় দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল। এমনকি বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা অফিসারের মনে মুজিবের বিরুদ্ধেও গভীর বিরাগের সৃষ্টি হয়। তাঁরা ভাবতে থাকেন যে মুক্তিযুদ্ধে তাঁরা যখন নিজেদের সর্বস্ব বাজি রেখে মরণপণ লড়াই করছিলেন, তখন মুজিব পাকিস্তানি জেলে নিরাপদেই ছিলেন, অথচ দেশ স্বাধীন হওয়ার পরে মুজিব পেলেন সর্বময় কর্তৃত্ব, কিন্তু তাঁরা যথাযোগ্য সম্মান পেলেন না। পাশাপাশি মুজিবের দুই পুত্র এবং তাঁর আত্মীয় স্বজনেরা দেশের বিভিন্ন বড় বড় পদ অধিকার করেছিলেন, সেই সাথে তাঁরা বিভিন্ন দুর্নীতির সাথেও যুক্ত ছিলেন। ফলে মুজিবের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে যে তিনি গণতান্ত্রিক সরকার নয়, বরং ডাইনেস্টিক রাজতন্ত্র চালাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে পুঞ্জীভূত অসন্তোষ আর সমস্যা চারিদিক থেকে মুজিব সরকারকে ঘিরে ধরেছিল। শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ক্যারিশমার জোরে সেই সমস্যাগুলিকে আর কতদিন ঠেকিয়ে রাখা যাবে, সেই প্রশ্ন ক্রমশ বড় হয়ে উঠছিল। তবুও নিজের প্রবল ব্যক্তিত্বের ছটায় তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মনোযোগ সমস্যার দিক থেকে সরিয়ে নিজের দিকে রাখতে সমর্থ হয়েছিলেন। আর সেই সাথে ধীরে ধীরে বাংলাদেশে তাঁর একটি কাল্ট ফিগারও প্রস্তুত হচ্ছিল। 1973-এর সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেন, কিন্তু এর এক বছরের মধ্যেই তাঁর প্রতি সাধারণ জনগণের মোহভঙ্গ হতে শুরু করে। একটি ঘটনার সাহায্যে এই ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝা যায়, আর সেই ঘটনাটি হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বাংলাদেশ সফর। 1974 সালের 27শে জুন ভুট্টো বাংলাদেশ সফরে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তিনি যখন বিমানবন্দর থেকে বঙ্গভবনের দিকে যাচ্ছিলেন, তখন রাস্তার দুপাশে থাকা জনতার ভিড় ক্রমাগত তাঁর নামে জয়ধ্বনি দিচ্ছিল। জনসাধারণের মধ্যে এতটাই উন্মাদনা ছিল যে ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জ অবধি করতে হয়। সে সময় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দায়িত্বে থাকা JN দীক্ষিত সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে তাঁর বই লিবারেশন অ্যান্ড বিয়ন্ডে লিখেছেন, তেজগাঁও বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত রাস্তার দুপাশে ভুট্টোকে স্বাগত জানাতে মানুষের ভিড় ছিল প্রচুর। মানুষজন বাংলাদেশ পাকিস্তান মৈত্রী জিন্দাবাদ, জুলফিকার আলী ভুট্টো জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। অথচ এই ভুট্টোই মাত্র 3 বছর আগে হওয়া 71-এর যুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে হওয়া যাবতীয় অত্যাচার এবং অসংখ্য মানুষের মৃত্যুর অন্যতম দায়ী। 1972 সালের এপ্রিলে ইটালির বিখ্যাত সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচি করাচিতে ভুট্টোর সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে ভুট্টো বলেছিলেন, বঙ্গবন্ধু মিথ্যুক, বাংলাদেশে নারীদের ওপর নির্যাতন হয়েছে এটা তিনি বিশ্বাস করেন না, বাংলাদেশে 30 লক্ষ শহীদের তথ্য অতিরঞ্জন। ওই সাক্ষাতে ভুট্টো আরও বলেছিলেন, তিনি বাংলাদেশ শব্দটা উচ্চারণ করেন ঘৃণা ভরে। অথচ সেই ভুট্টোর নামে জয়ধ্বনি দিচ্ছিল বাংলাদেশের সাধারণ মানুষ। যদিও সফরের দ্বিতীয় দিনে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে যাওয়ার সময় কিছু মানুষ ভুট্টোকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে, তাও বেশিরভাগ ক্ষেত্রে ভুট্টোর এই সফরকে ঘিরে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। বাংলাদেশি সংবাদ সংস্থা প্রথম আলোর একটি প্রতিবেদনে লেখা হয়,
ভুট্টোর এই সফর এমন সময়ে হয়েছিল যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল। দেশে খাদ্যের মজুত ফুরিয়ে আসছিল। কয়েক মাস পরেই দেখা দেয় দুর্ভিক্ষ। মানুষের অসন্তোষও বাড়ছিল। আর স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানপন্থী যে শক্তি দেশে ছিল তারা ইন্ধন পেয়েছিল ভুট্টোর এই সফর থেকে। বিখ্যাত সাংবাদিক এবং লেখক লরেন্স লিপসুলজ তাঁর বই বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশনে এই ঘটনার বিশ্লেষণে লিখেছেন, সেই দিনই মুজিবুর রহমানের বুঝে যাওয়া উচিত ছিল যে এই ঘটনা তাঁর জন্য একটি ওয়ার্নিং সিগন্যাল। লেখক সলিল ত্রিপাঠীর মতে মুজিবের ইন্টেনশন ভালো ছিল, কিন্তু তিনি যতটা ভালো রিভলিউশনারি ছিলেন ততটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন না। তাই তিনি দেশের প্রশাসন থেকে শুরু করে অর্থনীতি কোনোটাই যথাযথভাবে সামলাতে পারেননি। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ তাঁর আরও বেশ কয়েকজন দীর্ঘদিনের সাথী, ক্যাবিনেট মন্ত্রী এবং পরামর্শদাতা একে একে তাকে ছেড়ে চলে যেতে থাকেন। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছিল, জিনিসপত্রের দাম আগুনের মতো বাড়ছিল, আর সেই সাথে হওয়া দুর্ভিক্ষ মুজিবের পক্ষে সমস্যা আরও বাড়িয়ে তোলে। দুর্ভিক্ষের সময় যেভাবে জাঁকজমক আর আড়ম্বরের সাথে মুজিবের ছেলের বিয়ের অনুষ্ঠান হয় তা দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। দেশের মধ্যে বাড়তে থাকা অস্থিরতা সামলাতে 1974-এর 28শে ডিসেম্বর তিনি স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দেন। আর এসবের পরে তিনি আবার হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্ত তাঁর এতদিনের আদর্শের চরম পরিপন্থী ছিল। 1975-এর জানুয়ারি মাসে মুজিব সংবিধানের পরিবর্তন করে নিজেকে 5 বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে দেন। সেই সাথে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ভেঙে দিয়ে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকেই বলা যেতে পারে এক প্রকার শেষ করে দিয়েছিলেন। চীনের আদলে তিনি বাংলাদেশকে ওয়ান পার্টি স্টেটে পরিণত করার জন্য বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি নতুন পার্টির গঠন করেন। এই পার্টি হয়ে যায় বাংলাদেশের ন্যাশনাল পার্টি, আর আওয়ামী লীগ সহ বাকি রাজনৈতিক দলগুলিকে এর অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, বাকিদের ব্যান করা হয়। চীনের মতোই সংসদের প্রতিটি এমপি সহ সরকারি কর্মচারী, প্রফেশনাল এবং ট্রেড ইউনিয়ন লিডার সবাইকেই এই পার্টির সদস্য হতে হতো। আর এই পার্টির চেয়ারম্যান হন মুজিবুর রহমান নিজে। সংবাদপত্রগুলিকে ন্যাশনালাইজ করে দেওয়া হয়, আর যে সমস্ত মুক্তচিন্তক বুদ্ধিজীবীরা তাঁর মতের সাথে অমত প্রকাশ করেন তাঁদেরকে পদ থেকে বহিষ্কার করা হয়। বিশেষজ্ঞদের মতে মুজিবের এই পদক্ষেপ তাঁর সবচেয়ে বড় ভুল ছিল। এরকমটা করার মাধ্যমে তিনি নিজেই তাঁর ইমেজ কালিমালিপ্ত করেছিলেন। এই পর্যায়ে তিনি প্রায় একজন ডিক্টেটরের পর্যায়ে চলে গিয়েছিলেন। সংখ্যাগরিষ্ঠ জনগণ তাঁর ওপরে ক্ষুব্ধ ছিল, আর সেনাবাহিনীর মধ্যে তো আগে থেকেই তাঁর প্রতি বেশ খানিকটা অসন্তোষ ছিল। ভেতরে ভেতরে উচ্চপদস্থ সেনা অফিসারেরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহের ষড়যন্ত্র করছিলেন। মুজিবকে এ ব্যাপারে বেশ কয়েকবার সতর্কও করা হয়। 1975-এর এপ্রিল নাগাদ মুজিবের মন্ত্রীরা তাঁর সামনে তাঁর প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এমনকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুজিবকে এ ব্যাপারে সতর্ক করার জন্য তাঁর কাছে খবর পাঠিয়েছিলেন যে ভারতের গুপ্তচর বিভাগ এমন কিছু রিপোর্ট দিয়েছে যেখান থেকে জানা যাচ্ছে যে আপনার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভারতের গুপ্তচর বিভাগ রয়ের প্রতিষ্ঠাতা রামেশ্বরনাথ কাও নিজে ঢাকা গিয়ে মুজিবের সাথে দেখা করে তাঁকে বারবার এ ব্যাপারে সাবধান করে দেন, কিন্তু মুজিব এই সমস্ত সাবধানবাণীর প্রতি তেমন গুরুত্বই দেননি। তিনি হাসতে হাসতে বলেন, তারা আমার সন্তানের মতো, তারা আমার কোনো ক্ষতি করবে না। তবে 1975-এর 21শে মেতে গ্রেনেড ছুঁড়ে তার ওপর হামলা করা হয়, যদিও এই হামলাতে তাঁর সেরকম কোনো ক্ষতি হয়নি। এরপর 1975-এর 14ই আগস্টের রাত আসে। মুজিব তাঁর ধানমন্ডি স্থিত বাড়িতে ছিলেন। আব্দুল কাদের সিদ্দিকী তাঁর সাথে দেখা করতে আসেন। ইনি মুজিবের বিশিষ্ট বন্ধু এবং মুক্তিযুদ্ধের সহযোদ্ধা। মুজিবের সাথে দেখা করেই সিদ্দিকী বলেন, আপনার বাড়ির সামনে 5টি সেনা ট্যাঙ্ক কেন রয়েছে? উত্তরে মুজিব বলেন, 5টি নয়, নিশ্চয়ই 3টি ট্যাঙ্ক থাকবে। কাল সকালে ঢাকা ইউনিভার্সিটির তরফ থেকে আমায় আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্যই আমার সুরক্ষার জন্য 3টি ট্যাঙ্ক রয়েছে। কিন্তু সিদ্দিকী জোরের সাথে বলেন, 3টি নয়, 5টি ট্যাঙ্ক রয়েছে।
তখন মুজিব হাসতে হাসতে বলেন, অন্ধকারে হয়তো তুমি ভুল দেখেছ, সকালে ভালো করে দেখো, যদি 5টি ট্যাঙ্ক থাকে তাহলে আমায় জানিও। কিন্তু কে জানতো পরের দিন সকাল মুজিবের জন্য আর আসবে না। 15ই আগস্ট ভোর প্রায় 4:30 নাগাদ সেনাবাহিনীর বেশ কিছু অফিসার মুজিবের বাড়িতে ঢুকে পড়ে আর মুজিব সহ তাঁর পুরো পরিবারকে হত্যা করে। এমনকি হত্যাকারীরা তাঁর আত্মীয়দের বাড়িতে গিয়ে তাদেরকেও সপরিবারে হত্যা করে। সেই সাথে আওয়ামী লীগের 4 জন সর্বোচ্চ নেতাকে গ্রেফতার করা হয় আর 3 মাস পরে তাদেরকেও হত্যা করা হয়। মুজিব হত্যার পর তাঁরই ক্যাবিনেটের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ হন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং মেজর জেনারেল জিয়াউর রহমান হন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ। রাষ্ট্রপতি হয়েই মোস্তাক আহমেদ দেশে মার্শাল ল লাগু করেন আর কিছুদিন পরে মুজিব হত্যার সাথে সম্পর্কিত সমস্ত ব্যক্তিদের ক্ষমা প্রদান করেন। তবে এরপর কিন্তু বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে যায়নি। কিছু সময়ের মধ্যেই আরও বেশ কয়েকবার ক্ষমতার পালাবদল ঘটে আর এই পরিস্থিতি চলে আগামী 21 বছর পর্যন্ত। সেই সময়ে জনমানসে মুজিবের নাম ভুলিয়ে দেওয়ারও চেষ্টা চলে। এই অবস্থার পরিবর্তন ঘটে 1996 সালে, যখন মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। শেখ হাসিনার কার্যকালে বাংলাদেশে মুজিবুর রহমানের স্ট্যাচু স্থাপন করা শুরু হয়। তাঁর জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে আর তাঁর মৃত্যুদিন 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু হয়। যদিও 2001 সালে যখন খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তখন এই নিয়ম বাতিল করে দেওয়া হয়। অবশ্য শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণ করার পর পুনরায় তা চালু করা হয়। শেখ হাসিনার সময়কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেগাসি আবার পুনর্জীবিত হয়। আর এটা এই ঘটনা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যখন 2004 সালে বিবিসি বাংলার শ্রোতারা ভোট দিয়ে 20 শতাব্দীর সবচেয়ে মহান বাঙালিদের তালিকায় মুজিবুর রহমানকে শীর্ষস্থানে নির্বাচিত করে। অবশ্য 2024-এর আগস্ট মাসে যেসব ঘটনা ঘটছে তা দেখে মনে হচ্ছে হয়তো শেখ মুজিবুর রহমানের নাম, তাঁর লেগাসি আবার পেছনে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশে শুধুমাত্র তার নামাঙ্কিত মিউজিয়াম বা তাঁর মূর্তিই ভাঙা হয়নি। শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গত 13ই আগস্ট তারিখে তাঁর মৃত্যুদিনের সরকারি ছুটিও বাতিল করে দিয়েছে। তবে তাঁর 4 বছরের সীমিত শাসনকালকে ঘিরে যতই বিতর্ক থাকুক না কেন, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এটাও সত্যি যে শেখ মুজিবুর রহমানের নাম কেবলমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরো বিশ্বের একটা বড় অংশের মানুষের কাছে আজও বাংলাদেশের ইতিহাসের সাথে শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। পর্বটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর আমাদের চ্যানেল ইনসাইটকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।